হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত। আজকে আমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের দ্বিতীয় অধ্যায়, সেটি হচ্ছে অর্থায়নের উৎস। সো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে অর্থায়ন বলতে কী বোঝায়। অর্থায়ন হচ্ছে ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করা এবং সংগৃহীত অর্থ ব্যবহার করার যে সিস্টেমটা, সেটাই। আর এই অধ্যায়ে আমরা শিখব অর্থায়নের যে উৎস, মানে কোন কোন জায়গা থেকে আমরা ব্যবসায়ের জন্য অর্থায়ন করব বা সেগুলো কি কি হতে পারে ওইগুলো নিয়ে। তো একটা কথা বলে রাখি যে মূলত অর্থায়ন করা বোঝাতে যৌথ মূলধনী কোম্পানি বা বড় ধরনের যে কোম্পানিগুলো থাকে সেগুলোর জন্য মূলধন সংগ্রহ করাকেই বোঝায়। এক মালিকানা বা অংশীদারি ব্যবসা বা ছোট ক্ষুদ্র ব্যবসার জন্য যে অর্থায়নের কথা বলা হয় সেটার পরিধি খুবই কম। তবে যৌথ মূলধনী কোম্পানি বা বড় কোম্পানির জন্য অর্থায়ন যেটা করা হয় সেখানেই ভ্যারাইটিস বা বিভিন্ন রকমের অর্থায়নের উৎস থাকে, মানে বিভিন্ন উৎস থেকে মূলধন বা অর্থ সংগ্রহ করা যায় ব্যবসা পরিচালনার জন্য। সেগুলোই এই অধ্যায়ে আমরা আলোচনা করব। তো এখানে কিছু ভূমিকা আছে, আপনারা পড়ে নেবেন। আর বিভিন্ন প্রকার তহবিলের উৎসের ধারণা। তহবিলের উৎস কি, মানে যেসব উৎস থেকে টাকা পয়সা সংগ্রহ করা যায়। সো এখানে দেওয়া আছে উদাহরণ সহকারে, এটা একটু পড়ে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে আমরা যে ছকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হট টপিক। সেটা কি, অর্থায়নের উৎস কি। তো অর্থায়নের উৎস দুই রকম হতে পারে, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা কি বহিস্থ উৎস। অভ্যন্তরীণ উৎস নামের সাথে আমরা বুঝতে পারছি যে এটা হয়তো প্রতিষ্ঠানের মধ্য থেকে কিংবা ভিতর থেকে কোনো সুযোগ সৃষ্টি করা অর্থের জন্য। আর বহিস্থ উৎস তো বোঝাই যাচ্ছে যে বাইরে থেকে টাকার উৎসটা। সো অভ্যন্তরীণ উৎসর মধ্যে কী কী আছে, মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। সো একটা যৌথ মূলধনী কোম্পানি যখন মূলধন সংগ্রহ করে, কারবার পরিচালনা করে, সো তারা কি, মালিকরা কী করে, কোম্পানির শেয়ার কিনে, তাই না? যারা মালিক থাকে তাদের শেয়ারের অঙ্কটা বড় হয়ে থাকে, তারাই বেশিরভাগ শেয়ার ক্রয় করে থাকে একটা যৌথ মূলধনী কোম্পানির। সো মালিকের মূলধন বা শেয়ার যেটা, এটা হচ্ছে অভ্যন্তরীণ উৎসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা কিন্তু জানেন যে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু একটা নিজস্ব সত্তা। একজন মালিক যেমন নিজস্ব সত্তা, আমি সিফাত এবং তুমি স্টুডেন্ট, ধরো এ বি সি, তুমি একটা নিজস্ব সত্তা। ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব সত্তা, মানে ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে তার কার্যাবলী পরিচালনা করতে পারে। এই জিনিসটা কিন্তু তোমরা শিখেছো। তো যেহেতু এটা জানো, তো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালিকের মূলধন কি একটা গুরুত্বপূর্ণ অর্থের উৎস মূলধন সংগ্রহের জন্য। এটা হচ্ছে মালিকানা ভিত্তিক। আরেকটা অভ্যন্তরীণ উৎস কি, সেটা হচ্ছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস জিনিসটা কি, মুনাফা হচ্ছে গিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘকাল ধরে ব্যবসা পরিচালনা করে। সো প্রতি বছরই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কিছু না কিছু লাভ হয়, কখনো কখনো লস হয়। সো আমরা ধরে নিতে পারি সাধারণ অর্থে যে ব্যবসা প্রতিষ্ঠান বিগত বছরগুলোতে লাভ করছে বলেই এই বছর পর্যন্ত চলে আসছে আর কি। তো দেখো এখানে কি থাকে, এই মুনাফা, ব্যবসা প্রতিষ্ঠান যে সকল মুনাফা অর্জন করে, এই মুনাফার কিছু অংশ ব্যবসা প্রতিষ্ঠান একটা সংরক্ষিত তহবিল আকারে জমা করে রাখে তাদের ভবিষ্যতে কার্য পরিচালনার জন্য। ঠিক আছে, মানে ভবিষ্যতে কাজ করার জন্য। সেগুলো কি অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল, এই দুইটা গুরুত্বপূর্ণ উৎস মূলধনের। অবন্টিত মুনাফা কি, গত বছর মুনাফা হয়েছে ধরো 50 লাখ টাকা, তো 40 লাখ টাকা মুনাফা দেওয়া হয়েছে, 10 লাখ টাকা মুনাফা দেওয়া হয়নি, বন্টন করা হয়নি। এটা কোম্পানি কী করছে, সংরক্ষিত তহবিল আকারে বা অবন্টিত মুনাফা বা সঞ্চিতি তহবিল হিসাব নামে কোম্পানির হিসাবে দেখায় দিচ্ছে, যাতে এটা ভবিষ্যতে কোম্পানি তার প্রয়োজনে ব্যবহার করতে পারে। সো এই যে একটা উৎস কোম্পানি সৃষ্টি করলো ভবিষ্যতে ব্যবহারের জন্য, এই টাকাটা মূলধন হিসাবে তারা ব্যবহার করতে পারবে, এটাই হচ্ছে অবন্টিত মুনাফা বা সঞ্চিত তহবিল। এটা একটা উৎস। তারপরে আছে কি, লভ্যাংশ সমতাকরণ তহবিল। সো এটা কোনটা আমি বলি, এটাও বিগত বছরের একটা আয়ের অংশ, যেটা লভ্যাংশ সমতাকরণ তহবিল আকারে মানে সংরক্ষিত করে রাখা হয়, যে ভবিষ্যতে যদি কখনো শেয়ার হোল্ডারদের লাভ কম হয়, মানে কম দেখায় বা ক্ষতির পরিমাণ দেখা যায়, যাতে লাভ বা ক্ষতি সমান সমান একটা পর্যায়ে নিয়ে আসা যায়, যাতে লস না হয়, সেই জন্য লভ্যাংশ সমতাকরণ তহবিল নামেও একটা কি সঞ্চিতি প্রতিষ্ঠান আগেই তৈরি করে রাখে। সো সেইটার উৎস থেকে মানে যে টাকাটা থাকে, এইটাও কোম্পানি ব্যবহার করে তাদের পরিচালনার কাজে। ঠিক আছে, তো এটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল গেল। আরেকটা কি, বিধিবদ্ধ সঞ্চিতি। বিধিবদ্ধ সঞ্চিতি কি, যেগুলা কোম্পানি আইন অনুযায়ী সঞ্চিতি রাখতেই হবে, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী দেনার সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, হাবিজাবি, বিভিন্ন রকম সঞ্চিতি থাকে, মূলধন সঞ্চিতি, ব্যাংক ট্যাঙ্ক, এগুলি উদ্ধৃতপত্র বা চূড়ান্ত হিসাব করার সময় পাওয়া যায়।
সো বিধিবদ্ধ যেই সকল সঞ্চিতি থাকে কোম্পানি আইনের, সেই সঞ্চিতিগুলো কোম্পানি চাইলে রাখতে পারে এবং সেই সঞ্চিতি মানে গত বছরের সঞ্চিতির টাকা নতুন বছরে আইসা কোম্পানি তার ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করতে পারে, সেটা মূলধন হিসেবে ব্যবহার করতে পারে, সেটা তাদের যে কোনো কার্য পরিচালনার জন্য ব্যবহার করতে পারে। সো এই হচ্ছে অভ্যন্তরীণ উৎস, মানে প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কিভাবে মূলধন কালেক্ট করে ব্যবহার করা যায় সেই উৎসটা। এখন আসি আমরা বহিস্থ উৎস নিয়ে আলোচনা করতে। সো বহিস্থ উৎস অবশ্যই বোঝা যাচ্ছে এটা বাইরের হবে। তো বহিস্থ উৎসের মধ্যে কী আছে? স্বল্পমেয়াদী উৎস, মধ্যমেয়াদী উৎস, দীর্ঘমেয়াদী উৎস। কেন এই তিনটা মেয়াদ আছে? স্বল্পমেয়াদী যে উৎসগুলো আছে এইখানে টাকার সংগ্রহ করার পর খুব দ্রুত তাদেরকে ফেরত দিয়ে দিতে হয়, এই কারণে এটা স্বল্পমেয়াদী উৎস। যেটা মধ্যমেয়াদী সেটা একটা মধ্যম মানের সময়ে ফেরত দেওয়া হয়, সেটা সময়কাল হতে পারে 6 মাস, 8 মাস, 1 বছর। আর দীর্ঘমেয়াদী যে উৎসগুলো সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদে পরিশোধ করতে হয়, যেমন 5 বছরের জন্য ঋণ, 10 বছরের জন্য একটা সম্পত্তি নিলাম, এরকম আর কি। তো এখানে দেওয়া আছে দেখো, স্বল্পমেয়াদীর উৎসের মধ্যে কি আছে? প্রাপ্য বিল বাট্টাকরণ। তো একটা বিল, ওই যে প্রাপ্য বিল সম্পর্কে তো আমরা শিখছি তাই না হিসাব বিজ্ঞান বইয়ে। সেটা কি? যে বিলটা আমি পাবো আরেকজনের কাছে, সো 5,000 টাকা বিলের মূল্য আমি অন্য আরেকজনের কাছে তাড়াতাড়ি ভাঙ্গাই নিলাম 4,800 টাকা দিয়ে। সো এই যে প্রাপ্য বিল বাট্টা করলাম, মানে তাড়াতাড়ি খুব দ্রুত আমি টাকাটা করে নিলাম, এটা একটা মূলধনের উৎস, প্রাপ্য বিল বাট্টাকরণ। প্রদেয় বিল, সো প্রদেয় বিল যে বিলটা আমাকে দিতে হবে কিন্তু আমি দিতেছি না, ঘুরাইতেছি, সো এই টাকাটা তো আমার কাছে রয়ে গেছে। সেই যে আমার কাছে যে টাকাটা রয়ে গেছে এটা কি আমি ইউজ করতেছি, এটাও একটা উৎস। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংকের থেকে অতিরিক্ত আমি উত্তোলন করে নিয়ে আসছি, সেই টাকাটা আমি আমার প্রতিষ্ঠানে ব্যবহার করতেছি, এটা একটা উৎস। ক্ষুদ্র ঋণ, সো কোনো যদি ছোটোখাটো ঋণ আমার প্রতিষ্ঠান নেয়, এটাও একটা মূলধনের বা টাকার উৎস, যেটা আমি ব্যবহার করতে পারবো ব্যবসা প্রতিষ্ঠানে, মানে ব্যবসা প্রতিষ্ঠান তার প্রয়োজনে ব্যবহার করবে। ঠিক আছে, এই হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী। আর অপ্রাতিষ্ঠানিক কি? বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুদ মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন। সো অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে বাণিজ্যিক পত্র আরও হচ্ছে ক্রেতা হতে অগ্রিম গ্রহণটা তেমন একটা জনপ্রিয় না, মজুদ মাল বন্ধকীকরণ এটা চলে, এটার বেশ পপুলারিটি আছে। সো বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার কি? তো স্বল্প মেয়াদে কোনো ব্যবসা প্রতিষ্ঠান একটা পত্র ইস্যু করে যে আমার 50,000 টাকা ঋণ লাগবে, তোমরা আমাকে এই ঋণটা দিতে পারো, তোমাদেরকে আমি 50,000 টাকার জায়গায় 6 মাস পরে বা 3 মাস পরে 51,000 টাকা দিব ইন্টারেস্ট সহ। সো এটা হচ্ছে একটা বাণিজ্যিক পত্রের ধারণা। সো এটা খুব অল্প মেয়াদে হয়ে থাকে, আর এটা সবাই ইস্যু করতে পারে না, যাদের ব্যবসায়িক রেপুটেশন ভালো তারাই করতে পারে। ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, সো ক্রেতা যে আমাকে অর্ডারটা দিল, অর্ডারটা সরবরাহ করার আগে ক্রেতার কাছ থেকে আমি টাকা নিয়ে নিলাম, এটা হচ্ছে ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ। মজুদ মাল বন্ধকীকরণে, সো আমার কাছে স্টকে 50 লক্ষ টাকার মাল পড়ে আছে, এর মধ্যে আমার 20 লক্ষ টাকার মাল লাগবে, 30 লক্ষ টাকার মাল আপাতত লাগতেছে না, এই টাকাটা কী করলাম আমি কোনো ব্যাংকের কাছে, মানে এই মজুদ পণ্যটা কী করলাম? বন্ধক করলাম, যে দেখো আমার কাছে 30 লক্ষ টাকার মাল আছে, 30 লক্ষ টাকা মালের বিনিময়ে তুমি আমাকে 10 লক্ষ টাকা ধার দাও, আমি তোমাকে 3 মাস পরে ফেরত দিয়ে দিব। তো 3 মাস পর না দিতে পারলে 30 লক্ষ টাকার মাল তুমি ব্যাংক নিয়ে যাও। তো এই যে শর্ট টার্মে আমি একটা টাকার সংস্থান করলাম মজুদ মালটা বন্ধক রেখে, এটা হচ্ছে মজুদ মাল বন্ধকীকরণ। আরেকটা কি? গ্রাম্য মহাজন। সো গ্রাম্য মহাজন তো আমরা বুঝতেছি যে মহাজনের কাছ থেকে চড়া সুদে যে টাকা নেয়, তো এগুলি স্বল্পমেয়াদী অর্থের উৎস। তারপরে আমরা যাই কোথায়, সেটা হচ্ছে মধ্যমেয়াদী উৎস। মধ্যমেয়াদ বলতে একটা 6 মাস থেকে 1 বছর 2 বছর পর্যন্ত হয়ে থাকে যেগুলো ঋণের মেয়াদ। বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, যে বিভিন্ন ধরনের ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা হয়, সেগুলোকে 2 বছর বা 3 বছর মেয়াদে কিন্তু অনেক সময় সুদ পরিশোধ করতে হয়। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, সো আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এরকম আছে যে ফাইন্যান্স কোম্পানি বলে যেগুলোকে, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা, তো তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসা ধার হিসেবে। বেসরকারি কোনো প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠানও বর্তমানে রয়েছে যারা ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য সুদে ধার দেয়, মানে টাকার ব্যবসা আর কি। সো মূলধনী বাজারের প্রতিষ্ঠান, মূলধনী বাজারের প্রতিষ্ঠান হচ্ছে যে শেয়ার মার্কেটের অন্য কোনো কোম্পানি। আপনার একটা কোম্পানি আছে ধরেন এবিসি লিমিটেড, এখন এবিসি লিমিটেডের চলাচলের জন্য বা 20 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দরকার, এখন XYZ কোম্পানি চিন্তা করলো কি আপনার এবিসি লিমিটেডের সাথে কৌশলগত অংশীদার হবে। XYZ কোম্পানি আপনার এবিসি লিমিটেডকে আপাতত 10 লক্ষ টাকা ধার দিচ্ছে, বিভিন্ন শর্ত দিয়ে দিবে আর কি, কী কী শর্তে আপনি সেটা পরিশোধ করবেন। তো এই তো গেল মধ্যমেয়াদী উৎসগুলা। আর দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে ঋণ তো বুঝি ধার, ঋণপত্র, ওই ধারের একটা কাগজ। লিজিংয়ে তো আমরা বুঝি যে আপাতত আমি এখানে একটা রাইস মিল করব 20 বছরের জন্য, সরকারের কাছ থেকে আমি একটা কী করলাম, জায়গাটা ভাড়া নিলাম বা একটা ব্যক্তির কাছ থেকে ভাড়া নিলাম, এটা হচ্ছে লিজিংয়ের একটা উদাহরণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সো আন্তর্জাতিক মুদ্রা তহবিল কী করে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা
সরকারকে বা অনেক বড় বড় সেক্টর বা প্রকল্পে তারা কি করে বিনিয়োগ করে থাকে ইন্টারন্যাশনাল, মানে ধরো আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলি থাকে, তো বিশ্ব ব্যাংক বলা চলে, তারা কি করে, যেমন বিশ্ব ব্যাংক যদি আমি বলি পদ্মা সেতুতে মানে পদ্মা সেতুতে অর্থায়নের কথা, সো বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে টাকা বিনিয়োগ করতে চাইছিল বা করছে। তো এই যে এই ব্যাপারটা আছে, বিশ্ব ব্যাংক কিন্তু আন্তর্জাতিক থেকে জাতীয় পর্যায়ে অর্থ বিনিয়োগ করলো ধারে, সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটা অন্যতম উদাহরণ। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অর্থায়নের উৎস, অভ্যন্তরীণ উৎস এবং বহিস্থ উৎস। অভ্যন্তরীণ উৎস কী কী, বহিস্থ উৎস কী কী, খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে ফেলবেন এবং এটা মাস্ট বি আপনাদের কাজে লাগবে সবসময়। এখন যাই নিচের দিকে, এই জিনিসগুলো এখানে বিস্তারিত আকারে লেখা আছে, আমি এতক্ষণ যেগুলি বকবক করলাম আপনারা পড়ে নেবেন, যদি আমার কথা শুনতে পছন্দ না হয় নিজেরাই পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই যে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি, তহবিল উৎসের খরচ। আমরা যেই জিনিসটা থেকে অর্থ সংগ্রহ করব সেটা ওই যে অভ্যন্তরীণ বা বহিস্থ উৎস, যেই উৎসটাই হোক না কেন, সেখান থেকে তহবিলটি সংগ্রহ করার জন্য আমাদের একটা খরচ আছে ব্যবসা প্রতিষ্ঠানের। কেমন খরচ? পেপার ওয়ার্ক থাকে, ডকুমেন্টেশন তৈরি করা, বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ, ফি ইত্যাদি হাবিজাবি অনেক ধরনের খরচ থাকে, কিংবা তাদেরকে সুদ প্রদান করা, এই সব কিছুই তহবিল উৎসের খরচের মধ্যে অন্তর্ভুক্ত। এই যে প্রতিষ্ঠান তহবিল ব্যবহার হতে অর্জিত আয় এবং তহবিল সংগ্রহের খরচের মধ্যে তুলনামূলক সুযোগ সুবিধার বিচার বিশ্লেষণ করে সেই উৎস থেকে তহবিল সংগ্রহ করে। সেইটার মাধ্যমে কিন্তু সহজে বুঝে দিচ্ছে, যেমন আমি যেই উৎসটা থেকে ঋণ নিব বা টাকা পয়সা সংগ্রহ করব, সেই টাকা পয়সা ব্যবহার করে আমি কি যথেষ্ট লাভ করতে পারবো কিনা, যাতে আমার সব খরচ মিটে যায়। এটাই হচ্ছে ব্যবসায়ের মানে প্রতিষ্ঠানের কিন্তু একটা টার্গেট থাকে। সেটা আমার ব্যক্তিগত পর্যায়ে টার্গেট থাকবে যে আমি ওর কাছ থেকে এত 5 লাখ টাকা নিব ব্যবসার জন্য, আমি কি 5 লক্ষ টাকা প্রফিট করে মানে 6 লক্ষ 7 লক্ষ টাকা প্রফিট করতে পারবো কিনা। যদি করতে পারি তাহলে আমি ওর কাছ থেকে 5 লাখ টাকা নিব, কারণ আমাকে তো ধারটা শোধ করতে হবে, পাশাপাশি আমার নিজেরও চলতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হবে, হয় না এরকম? হয়। সো এই হচ্ছে তহবিল উৎসের খরচ। কোন তহবিল হতে অর্থ সংগ্রহ করা সবচাইতে সুবিধাজনক সেটা বিবেচনা করে দেখবে আর্থিক ব্যবস্থাপক যারা প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত আছে। আরেকটা হচ্ছে কি, তহবিল উৎসের ঝুঁকি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তহবিল উৎসের একটা ঝুঁকি থাকে। তো আমি কোনো কিছুর বিনিময়ে আমি এমন একটা তহবিল সংগ্রহ করলাম যেটা আমার সময় মতো পরিশোধ না করতে পারলে বা রিটার্ন করতে না পারলে আমার পুরো ব্যবসায় ঝুঁকির মধ্যে পড়ে গেল। তো এই জিনিসটাই হচ্ছে তহবিল উৎসের কি একটা ঝুঁকি। দেখুন এখানে আরেকটু